দর্শক, এখন আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাস সাহেবকে নিয়েছি অনলাইনে। এই জন্যে আজকে দেখেছেন নবান্ন থেকে অনেক কিছু ঘোষণা হয়েছে, যেসব কথা বলা হয়েছিল ভোটের সময়ে সেই মতো কাজ করার চেষ্টা করছে নতুন সরকার ইত্যাদি। অনেকগুলো ঘোষণা আজকে হয়েছে। আজকে প্রথম ক্যাবিনেট বৈঠক হয়েছে, 6টা ঘোষণা তো ওখানে করা হয়েছে, পরে আরও সব ঘোষণা হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার যেটা তার বিকল্প, সেটাও চালু হবে। যারা পাচ্ছিলেন অ্যাকাউন্টে টাকা, ওখানে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আরও অনেক কিছু বলেছেন নতুন মুখ্যমন্ত্রী। অনুপ্রেরণা, এইসব কথার কোনো ভ্যালু নেই, এসব বলবেন না, সবই সরকারের। অনেক কিছু পরিবর্তন উনি আনছেন। তারপরে যেটা প্রথম দিকে ঘোষণা করা হয়েছে নানান অ্যাঙ্গেলে, চাকরির বয়স বৃদ্ধি, তারপরে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে থাকা, আরও অনেক কিছু, বিএসএফকে জমি দেওয়া ইত্যাদি। আমি আপনাদেরও অনেক রিয়াকশন আসছে দেখতে পাচ্ছি, ভালো মন্দ নিয়ে চর্চা করছেন আপনারা। তো আমি ব্রিগেডিয়ার দাসকে নিচ্ছি। উনি যেমন একজন বাঙালি মানুষ, কিন্তু আবার একজন সেনাবাহিনীতে থাকা একজন, ফলে ওনারও অন্য একটা ব্যাখ্যা থাকতে পারে। ব্রিগেডিয়ার দাস, স্বাগত জানাই। সন্ধ্যাবেলায় আপনাকে নিয়ে চলে এসেছি। আপনি নিশ্চয়ই নজর রাখছেন, নবান্ন থেকে সব অনেক কিছু আপডেট আসছে, অনেক কিছু ঘোষণা করা হয়েছে। আপনার কোনটা বেশি ভালো লেগেছে যেসব ঘোষণা হয়েছে? তাহলে বলি, হ্যাঁ। আমার আজকাল, আমি খুব একটা টিভি দেখতাম না মাঝে। কেন? আমার একটা শরীর খারাপ হতো, আমার না ব্লাড প্রেশার বাড়তো। যদিও আমি মিডিয়ায় ঘন ঘন টিভিতে থাকি, নানান রকম চ্যানেলে থাকি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে টিভি দেখলে ওই নেটফ্লিক্স দেখতাম, সিনেমা দেখতাম, ইউটিউবের কোনো প্রোগ্রাম দেখলাম। কারণ আমার শরীর খারাপ হতো, টিভি খুললেই যদি দেখি মানে একটা কিছু কিছু ধ্বংস হচ্ছে বা কিছু থ্রেট হচ্ছে, বা প্রধানমন্ত্রীকে নোংরা কথা বলা হচ্ছে, বা কিছু একটা অত্যাচার হচ্ছে, বা কিছু অদ্ভুত অদ্ভুত গুন্ডা বদমাইশদেরকে এনকারেজ করা হচ্ছে, সে বোলপুরেই হোক, ভাঙড়েই হোক, আর এখানেই হোক, বা এমন ভাবে একটা হিন্দু মুসলিম করে ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে লোকেদের। একজনদের বলা হচ্ছে যে আমি না থাকলে তোমরা সবাই তোমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। অন্যদেরকে বলা হচ্ছে যে আমি না থাকলে 1 মিনিটে তোমাদের শেষ করে দেবে। এইগুলো দেখে একটা রাগ হতো, কারণ আমি তো দেশের হয়ে কাজ করেছি। আমার কাছে প্রতিটি গভর্নমেন্ট সম্মানের জায়গায়, এবং সেখানে আমাকে যদি, আমি আপনাকে আপনার প্রোগ্রামেও বলেছি, আমি মেইন স্ট্রিম মিডিয়া চ্যানেলেও বলেছি, যদি কেউ আমার মুখ্যমন্ত্রীকেও নোংরা কথা বলে আমি তারও বিরুদ্ধে প্রতিবাদ করব। এমনও বলেছি একদিন, একটু বেশি বলেছি, যে যদি কেউ আমার সামনে পাকিস্তানের ফ্ল্যাগকেও পদাঘাত করে সেটা খারাপ। পাকিস্তানকে মারো, মিসাইল মেরে উড়িয়ে দাও তার পাকিস্তানের যতগুলো সেনা ঘাঁটি আছে, কিন্তু ওইটা করা যায় না। আমাদের কিছু নিয়ম কানুন আছে। এইখানে সব নিয়ম কানুন শেষ হয়ে গেছিল। আমি আপনাকে ওই জন্য এখন খুব ভালো আছি। এখন না টিভি খুললেই একটা গুড নিউজ পাই, আবার টিভি না খুললে বাড়ির লোক এসে বলছে ওটা দেখেছো, ওটা দেখেছো, এই হয়েছে, ওই হয়েছে। এত গুড নিউজ আমি যে পাবো, মানে এই জীবনে ভাবতে পারিনি। এবং এগুলোতে ব্যক্তিগতভাবে আমার একটা তো লাভ হয় না, আমি কোনো ভাতা পাবো না, আমি কোনো হসপিটাল স্টেট গভর্নমেন্টের ইউজ করি না, আমি কোনো চাকরি পাবো না, আমার কোনো কিছু নেই। কারণ আমার প্রচন্ড আনন্দ হচ্ছে যে আমাদের মানুষগুলো একটা মানে রাহু কেতুর কাল থেকে মুক্তি পেয়েছে। এবং সেইখানে দুঃখের সঙ্গে যে এই সরকারকে আনার মধ্যে আমাদেরও রোল আছে। আমরাও ওই সময় খুব উৎসাহ করেছিলাম যে নতুন আসবেন, আমাদের সবাইকে করবেন, তারপরে এই মূর্তি বেরাবে আমরা তো বুঝতে পারিনি যে এত ভারত বিরোধিতা, এত কিছু আর কি, এত এখন আরো রকম দেখছি। তো এখন টিভি খুললে আনন্দ। সেইখানে আপনি যেটা প্রশ্ন করলেন সেরকম হাজার হাজার আনন্দ পাচ্ছি। দুটো জিনিস দেখে আনন্দ পাচ্ছি, একটা হচ্ছে ভালো কাজ হচ্ছে, শুরুটা ভালোভাবে হচ্ছে, আরেকটা হচ্ছে দুষ্টের দমন হচ্ছে, সেটা দেখেও আনন্দ পাচ্ছি। সেই দুষ্টের দমনের আনন্দটা কিন্তু বেশি আনন্দ আমার কাছে। সেটা যদি আরেকটু বেশি হয় আমার আরেকটু এন্টারটেনমেন্ট হবে আর কি। এইবার আসি যে আজকে যেগুলো বললেন আপনি, হ্যাঁ আজকে প্রথম ছিল, খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখলাম। এক এক করে আসি। প্রথম কথা দেখলাম যে দল আর পার্টি যে আলাদা আমরা এতদিনে বুঝতে পারলাম। কারণ সেইভাবেই সারা ভারতবর্ষে চাকরি করেছি, দেখেছি দলের কথা কেউ পার্টির থেকে বলে না, পার্টির কথা দলের থেকে বলে না। এখানে তো মা বাপ ছিল না। মানে সেকেন্ড দেখলাম আইএস আইপিএস অফিসারদের তুই তোকারি কেউ করছে না। এইগুলো আমাদের গায়ে লাগে, জানেন তো, এই তুমি এটা করে দাও, এইরকম এইরকম কথাবার্তা না কেউ বলে না। বিশ্বাস করুন, অনেক বদমাইশ বদমাইশ মুখ্যমন্ত্রী আছে কিন্তু ভারতে, অনেক বড় বড় বদমাইশ পলিটিশিয়ান আছে ভারতে, সব দলেরই আছে, কিন্তু তারা না এই কাডার গুলোকে একটু শ্রদ্ধা করে, কারণ এরা মেধাবী মানুষ।
এরা ভারতবর্ষের অনেক কঠিন পরীক্ষা, সেই পরীক্ষাগুলো দিয়ে এইসব জায়গায় এসছে, তাদেরকে এইরকম ভাবে একটা ঘরের ছেলের মতো ব্যবহার করা, তাদেরকে তাদেরকে পার্টি কার্ডার বানিয়ে দেওয়া, এইগুলোর থেকে আমরা পরিত্রাণ পেয়েছি এবং সেইখানে ভালো লাগছে। আরেকটা জিনিস দেখলাম, যে আপনিও দেখলাম একটা প্রোগ্রাম করেছেন, বাট এটা আমার মনের কথা ছিল, আপনাকে বলি, যে ওই বটা নেই। আমি না আজ অব্দি বুঝতে পারিনি এই বিশ্ব বাংলা জিনিসটা কি। বিশ্বাস করুন, আমি তো এত বছর সরকারি চাকরি করেছি এবং বহু স্টেট গভর্নমেন্টের সাথে একেবারে ওতপ্রোতভাবে জারি ছিলাম, এবং কিছুদিন আমি নাগাল্যান্ডে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের ডিআইজিও ছিলাম, কিছুদিন মানে অল্প দিন না, 24 মাস, 2.5 বছর, এবং অফিসিয়েটিং আইজিও করেছিলাম। তো সেইখানেও আমি কোনোদিন দেখিনি এই ব্যাপারটা, যে কর্পোরেটাইজেশন কি করে, মানে এটা কি প্রাইভেট কোনো কিছু না গভর্নমেন্টের, বুঝতে পারতাম না। মানে এদের দোকানও আছে, এদের নামে রাস্তাও আছে, যেখানে যাই একটা এবং সেটা আপনি করলেন, আমি যার পর নাই আনন্দিত হয়েছি আপনার ওই প্রোগ্রামটা দেখে। এবং সেইটা, এবং এই যেগুলো আপনি আজকের বললেন অ্যানাউন্সমেন্ট হলো, প্রত্যেকটি অতি গুরুত্বপূর্ণ। তার মধ্যে যেটা দেখলাম, যে বিএসএফ এর জমিটা 45 দিনের মধ্যে হ্যান্ড ওভার হবে, এবং আমি যেটা জানতাম উনি সেটাই বললেন, যে হ্যান্ড ওভারে কোনো 90% লোক দেওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে আর কি, খালি ওইগুলোকে কাজ করতে দেওয়া হয়নি। এমন না যে কেউ এরকম ভাবে আমি দেব না ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য, এরকম হয় না। হ্যাঁ, ভারতবর্ষের সংবিধানে এরকম পারমিশন দেয় না, ন্যাশনাল সিকিউরিটির জন্য দরকার হলে কেড়ে নেওয়া যায়, কিন্তু 90% লোকের কেড়ে নেওয়ারও দরকার হবে না। ভালোভাবে বললে, গুড অ্যামাউন্ট টাকা দিলে, যে টাকাটা বাজার দর তার থেকে একটু বেশি টাকা দেয়, মানুষ দেয়। আমি দেখেছি ন্যাশনাল হাইওয়ে অথরিটি, নীতিন গাডকারি, যা মার্কেট প্রাইস চলছে তার থেকে বেশি টাকাও দিয়েছেন যদি মানুষের জন্য ফ্লাইওভার করতে হয়। তো সেইখানে এইটা এই 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 ব্যাপারটা, সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলাদেশের বর্ডারটা আমাদের কাছে একটা ভয়াবহ ব্যাপার, কারণ আমি না, মানে আপনাকে বলছি যে এইটা নিয়ে অনেক জায়গায় বলেছি, লোকে চিন্তা করতে পারে না যে আমরা মিলিটারিলি আমরা একটু থ্রেটে আছি এখন, পাকিস্তান থেকে, তুর্কির থেকে, চায়নার থেকে, এবং কিছুটা হলেও বাংলাদেশ থেকে আর আমেরিকার থেকে। আমাদের ভালো কেউ চায় না এই মুহূর্তে, ভারতের এই গ্রোথ স্টোরি মানুষ চাইছে না। ফলে তারা না নানানভাবে চেষ্টা করবে ভারতকে ভাঙবার, এবং তার মধ্যে দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট ছিল, একটা হচ্ছে কাশ্মীর, কাশ্মীর থেকে ঢুকে যাওয়া, আরেকটা হচ্ছে বাংলাদেশের বর্ডার দিয়ে ঢোকা। এখানে রিসেপশন কমিটি, ওয়েলকাম কমিটি, ডকুমেন্ট মেকিং কমিটি সব বসে আছে, এবং সেখান থেকে তুমি গিয়ে অন্যান্য জায়গায় পৌঁছে যাও। তো এই ব্যাপারটাকে যে প্লাগ করা গেছে এবং সময় মতো, এবং তার সাথে বাকি স্টেটগুলো, বর্ডার স্টেট যেগুলো আছে, মানে নেপালের বর্ডারে উত্তরাখণ্ড আছে, ইউপি আছে, বিহার আছে, পশ্চিমবঙ্গ আছে, ভুটানের বর্ডারে পশ্চিমবঙ্গ আছে, এবার আপনার বাংলাদেশ বর্ডারে আসাম আছে, মেঘালয় আছে, এবং ওয়েস্ট বেঙ্গল আছে, ত্রিপুরা আছে। এগুলো সব একটা একটা মানে এরা সব এনএস ডোভালের নিচে চলে এলো, এরা সব প্রধানমন্ত্রীর নিচে এবং হোম মিনিস্টারের নিচে এবং ডিফেন্স মিনিস্টারের নিচে চলে এলো। এটা একটা আনন্দের ব্যাপার, যে এক ছাতায় এর মধ্যে কোনো শয়তানি থাকবে না, কোনো কম্পিটিশন থাকবে না। তো এইটা আমাকে খুব আনন্দ দিয়েছে। বাট এছাড়াও যতগুলো হচ্ছে সব আনন্দ দিয়েছে। আমি তো এইগুলো নিয়ে বলি না খুব একটা, আপনি জিজ্ঞেস করছেন, আমি আপনাকে বলছি। বিশ্বাস করুন, মানে একটা সত্যি কথা, আমরা ভেবেছিলাম আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে দেব, পালিয়ে যাব। হ্যাঁ, লোকে বলতেই পারে আপনি কেন পালাবেন, আরে ভাই আমি অনেক কাজ করেছি, অনেক কাজ করেছি, সারা জীবনই কাজ করে যাব নাকি? সেই 22 বছর বয়সে কমিশন অফিসার হয়েছি, এখন 60 বছর বয়স, এই 15 বছর ধরে এই রকম ব্যবহার দেখে, যে টিভি খুললেই গালাগালি, রাস্তায় গেলে একটা ভয়, কিছু কিছু জায়গায় আমরা সাবধানে গাড়ি চালাতে বলতাম, যারে কিছু হয়ে যাবে তো বিপদে পড়ে যাব, পুলিশ সাপোর্ট করবে না, কারণ ভোট ব্যাংকের রাজনীতি চলে, আপনাকেই বলছি। হ্যাঁ, এবং এই ব্যাপারগুলো নিয়ে, প্লাস মানুষের মনে এত কষ্ট দেখে, যে দরিদ্র মানুষ কিচ্ছু নেই, ভাতার উপরে বেঁচে আছে, কোন রকম এই ইন্ডাস্ট্রিয়াল কনফারেন্স গুলো হতো, কেউ কিচ্ছু না, লোকে লাঞ্চ করে চলে যেত, আসতে হতো, কারণ আসতে হয়, একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টকে ডাকলে সে আম্বানি হোক, আদমানি হোক, আদানি হোক, আসবে তারা, কারণ আসতে হয়, বাট টাকা পয়সা কেউ লাগায়নি। একজন ভদ্রলোক তো খুব ফেমাস ভদ্রলোক, সে আবার লন্ডনে গিয়ে স্টিল প্ল্যান্ট, ফিল প্ল্যান্ট কি সব করবে বললো। তো এরা সব বাংলাকে চুষে খেয়েছে, বাংলাকে ব্যবহার করেছে, দেখতে পারতাম না। এবার কি করব, পালিয়ে যাবার প্ল্যান ছিল, আমরা নিজেদের মধ্যে ডিসকাস করেছিলাম, দুটো জায়গা আমরা ঠিক করেছিলাম, পুনাতে চলে যাই, কারণ আমরা তো অল ইন্ডিয়া নকরি, আমাদের সব জায়গায় আমাদের মানে সেট হয়ে যেতে পারি আমরা, যে পুনাতে চলে যাব বা আপনার উড়িষ্যায় চলে যাব।
হ্যাঁ, যে কাছাকাছি থাকবো, যখন দরকার হবে আসবো। হ্যাঁ, বিশ্বাস করুন আমরা প্ল্যান করেছিলাম এবং সেই অনুযায়ী একটা চলছিল যে এখান থেকে এবং পালাবোই সত্যি বুড়ো বয়সে, যে শান্তিতে থাকবো আর এই ঝামেলা রোজ রোজ টিভি খুলে আর দেখা যায় না আর কি। তো এইরকম, কিন্তু কি মাটিটা তো আমাদের ভালো লাগে না, সেখানে আমিও পরিত্রাণ পেলাম, মানে একটা আমার একটা কষ্টকর অত্যন্ত কষ্টকর ডিসিশন থেকে মুক্তি পেলাম আমি এই এই পরিবর্তনের জন্য আর কি, ব্যক্তিগতভাবে। আর এইবার আসি যে আপনি যেগুলো বলছেন, আপনার চ্যানেল আমি দেখি, এতগুলো কাজ আজকে হয়েছে এবং অনেকটা দেখলাম উনি না, তো আমি পোড় খাওয়া আমি মন্ত্রী। আপনাকে ধরেছি এই জন্য, আমি জানি এই বিএসএফ এর জমি দেওয়ার ব্যাপারে আপনি অনেক বেশি খুশি হবেন, কারণ আপনি দেশের সিকিউরিটি নিয়ে অনেকটা ভাবেন, আমি সেই জন্য আপনাকে অনলাইনে ধরলাম। আমি জানি যে কটা যে ঘোষণা হয়েছে তার মধ্যে বিএসএফ এর ব্যাপারটা আপনি বলবেন, ওটাই বলবেন বেস্ট হয়েছে, সেটাই আপনি বললেন। এবং আমি আজকে প্রথম জানতে পারলাম যে এতটা, যে আপনি এতটাই হয়ে পড়েছিলেন, যদি পরিবর্তন না আসতো হয়তো আপনি নিজের মানে বাসস্থানের পরিবর্তন করতেন, মানে যা বুঝছি আর কি, এতটাই আপনি মানসিকভাবে ভেঙে পড়ছিলেন এখানকার অবস্থা থেকে। হ্যাঁ, এটা আপনাকে বলে ফেললাম, এটা আমার বন্ধু বান্ধবরা জানে, যারা ক্লোজ বন্ধু তারা জানে। আমি আমার দু একটা প্রপার্টি ছিল ওগুলো বিক্রি করে দিয়েছিলাম, যেগুলো ঝামেলা রাখবো না, যেটাতে আছি সেটা বাস, বাকি বেরিয়ে পড়বো। কারণ আমরা বেরিয়ে পড়তে পারি, আমাদের তো আপনাদের মতো অবস্থা না যে আপনার যেমন আরামবাগ ছেড়ে আপনি যদি ব্যাঙ্গালোরে গিয়ে থাকেন পাগলা হয়ে যাবেন, আমাদের তা না। আমরা ভারতের সব জায়গায় থেকেছি, বোম্বেতে থেকেছি, দিল্লিতে থেকেছি, পুনাতে, হায়দ্রাবাদে, সব জায়গায়। তো ফলে আমরা সেট হয়ে যেতে পারবো। বাট কার যে ইচ্ছা হয় নিজের নিজের পাড়ার লোক, নিজের ফুচকাওয়ালা, নিজের ঘুগনিওয়ালা, নিজের বাজারগুলো ছেড়ে যেতে, বাট আমাদের প্ল্যান ছিল, কারণ দেখতে পাচ্ছিলাম না যে মানুষ বোম বানাচ্ছে, তাকে মুখ্যমন্ত্রী বলছে হ্যাঁ তুই তো বোম বানাস। হ্যাঁ, একটা মানুষ সে বলছে মেরে ফেলবো সবাইকে, তাকে এনকারেজ করা হচ্ছে। বোলপুরে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনজনে মিলে ডিসকাস করছে কেমন ভাবে কেসটা সাজাবো। হ্যাঁ, একটি মুসলিম পরিবারকে মারা হয়েছিল আগুনে পুড়িয়ে। তো এইগুলো, তারপরে পুলিশ অফিসারকে একজন দলের নেতা মানে তার মা আর বোনকে নিয়ে, তার মা আর বউকে নিয়ে কথা বলছে এবং রাজ্য চুপ, কাউকে সাজা দিচ্ছে না। প্রধানমন্ত্রীকে নোংরা কথা, রাষ্ট্রপতিকে, আমাদের এখানকার মন্ত্রী একজন আছেন, তিনি রাষ্ট্রপতির চেহারা নিয়ে কথা বলেছেন। রাষ্ট্রপতিকে অপমান তো অনেকবার হয়েছে, বাট চেহারা নিয়ে ভাবুন যে রাষ্ট্রপতির চেহারাটা কেমন, সেটা নিয়ে কথা বলেছেন। কোনো অ্যাকশন না, কিছু লোক ভয় দেখিয়ে গেছে, কোনো অ্যাকশন না। এবং এই রকম ভাবে আর কি এনকারেজ করা, এইগুলো এখন তো বন্ধ হবে না। আমার তো মজা লাগছে। আমার মাঝে মাঝে জানেন প্রশ্ন করতে ইচ্ছা করে যে এখন উনি কি করছেন। আচ্ছা, আমি কি থামবো? না না, আমি বলুন, শুনতে ভালো লাগছে, বলুন। ওকে। আমি আমি এখন আমার, না আমি ওই পিছনে নামাজ শোনা যাচ্ছিল ওই জন্য বললাম আর কি। হ্যাঁ, তো এইবার হচ্ছে যে রাষ্ট্রপতির উম, না, আপনার কে আপনার কে আপনার কি যখন, শান্তি, কি শুনতে ইচ্ছা জানতে হ্যাঁ, ইচ্ছা করছে, বলেন কি করছেন আমার কি। এখন জানতে ইচ্ছা করছে এখন কি করছেন সেই অতি ক্ষমতাশালী ব্যাপাররা। ওনার কি বাড়িতে গিয়ে দেয়াল টেয়াল গুলো ঘষছেন? না টিভি তো খুলছেন না, আই এম শিওর টিভি তো খুলবেন না, পাগলা হয়ে যাবেন তাহলে। কি করছেন? হ্যাঁ, মানে জানতে ইচ্ছা করে যে কবিতা লিখছেন, সেই বইগুলো কে বিক্রি করবে, কে পাবলিশ করবে? গান টান লিখছেন না কিছু করছেন? আর অন্য ব্যক্তিটি, তিনি কি করছেন? তার বাড়ির সামনে তো দেখছি একটা মৎস্য হয়ে গেছে। কলকাতাতে মানে টুরিস্ট স্পট এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল নেই, কলকাতাতে টুরিস্ট স্পট হাওড়া ব্রিজ নেই, কলকাতার টুরিস্ট স্পট বেলুর মঠ নেই, কলকাতার টুরিস্ট স্পট হয়ে গেছে হরিশ মুখার্জি রোড। হাজার হাজার লোক যাচ্ছে, এটা ওটা করছে, পথ পথ পথনাট্য করছে দেখলাম। হ্যাঁ, আপনার প্রোগ্রামে দেখছিলাম। তো এগুলো জানতে ইচ্ছে করে যে এখন তারা কি করবে, এখন তারা কি করছে। এবং আরেকটা মাথায় জানেন তো বিদঘুটে সব আইডিয়া আসে, যে যেমন কিছু মানুষ ছিল সরকারের যারা পুরো দমে পার্টির হয়ে গেছিল। এবার তাদের তো এখন একটা ভয় আছে যে এবার আমাদের কি হবে। এদেরকে না একটা কম্পিটিশন করা উচিত, যে প্রমাণ এনে দিতে পারবে তাকে ছেড়ে দেবো, যে প্রমাণ এনে দিতে পারবে। এদের সবার কাছে প্রমাণ আছে, বিশ্বাস করুন। হ্যাঁ, এই যেটা রিটায়ার করে দুটো আছে, দুটো তিনটে আছে যেটা রিটায়ার করে মন্ত্রণা দিচ্ছিল, যন্ত্রণা দিচ্ছিল কি করে মানুষকে পেশা যায়, ওইগুলোকে বলুন সব করে দেবো, আমাদের সেন্টারের গভর্নমেন্ট আছে, প্রমাণ এনে দিন। আর দেখবেন প্রমাণের ঢল। হ্যাঁ, এই রকম যদি করে যে যে এনে দেবে তাকে ছেড়ে দেবো, তাহলে দেখবেন আসল মাথাগুলো ধরা পড়ে যাবে। এবং সেইটা হবে আলটিমেট, যেদিন পুজো দেবো, যেদিন দেখবো যে এরা জেল খাটছে আর কি। তো এই হলো আমার মানসিক অবস্থা, খুব আনন্দে আছি এবং রোজ ভালো দেখছি, ন্যায় বিচার দেখছি এবং দুষ্কৃতীদের দেখছি যে একটা ভয়ের মধ্যে আছে, কেউ লাফিয়ে জয়েন করছে, কেউ জয়েন করবার চেষ্টা করছে
এবং কেউ মাটির তলায় ঢুকে গেছে। যারা আগে পোস্ট করতো উল্টোপাল্টা, তারা দেখছি পোস্টগুলো এখন করছে না, এখন সব অন্যান্য পোস্ট করছে, প্রকৃতি নিয়ে, পাখি নিয়ে, হ্যাঁ, শয়তানির পোস্টগুলো করছে না। কিন্তু একটা মানুষের মধ্যেও আশা জেগেছে যে হয়তো চাকরি পাবো, হয়তো এই অন্নপূর্ণা ভাতা শুনছি 1 জুন থেকে পেয়ে যাবে, এখন একটু আগে শুনলাম, এবং বাড়ির লোনগুলোর ব্যাপারগুলো হবে। যতগুলো স্কিম আছে গভর্নমেন্টের, হর ঘর মে নল বলে একটা স্কিম আছে, প্রত্যেকটা ঘরে জল দেওয়া হবে। সব রাজ্যে হয়ে গেছে, আমাদের রাজ্যে হয়নি। হ্যাঁ, কাশ্মীরেও হয়ে গেছে জানেন, আমাদের রাজ্যে হয়নি। আয়ুষ্মান ভারত হয়ে গেল, যেটা সেদিন আপনার প্রোগ্রামে বলছিলাম। তো আমাদের মানুষগুলো ভালো থাকুক, সেইটা প্লাস যদি কিছু লোককে প্রমাণের অভাবে যারা বেরিয়ে আছে, যেমন কালীঘাটের কাকু বলেছিল আমার সাহেবকে কেউ ধরতে পারবে না, তো এখন একটু মনে হয় একটু প্রমাণের, কারণ এখন তো আর পিজি হসপিটালটা নেই যে একটু বলেই শরীর খারাপ বলে ঢুকে গেলাম, ওখানে গিয়ে আরাম করে তাস খেলছি, মাসের পর মাস থাকবো, ওটা তো আর নেই এখন পিজি হসপিটালটা। এখন জেলটাও তো এদের, এখন তো জেল নেই যে জেলের টিভি লাগিয়ে দেবে, এই করবে, খাবার দেবে। ফলে কি হচ্ছে, এইটার সময় একটা কম্পিটিশন অ্যানাউন্স করা হোক যে যে যত বেশি প্রমাণ দেবে তাকে তত বেশি ক্ষমা করব। এদের কাছে সব প্রমাণ আছে, 5 মিনিটে প্রমাণ চলে আসবে। ওকে, অসংখ্য ধন্যবাদ, লম্বা ব্যাখ্যা দিলেন। আর আরও কিছু ব্যাপার ছিল জানার, আমি সেটা পরে অন্য সময় জানবো। অনেকগুলো ইম্পর্টেন্ট কথা আপনি এখানে বলেছেন, তার মধ্যে ওটা খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ লাগলো যে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে হয়তো এখান থেকে চলে যেতে হবে। আমি অনেকদিন আপনার সঙ্গে কথা বলেছি, কিন্তু এটা আমি মানে ভাবিনি সত্যি আমরা কতটা কষ্টে ছিলাম, আপনিও ছিলেন, কিন্তু আপনার মধ্যে একটা ভরসা দেখতে পাচ্ছি নতুন সরকারের প্রতি আসছে। দেখা যাক নতুন সরকার কী করে, সবাই আমরা সেই প্রত্যাশা নিয়ে আছি। ভালো থাকবেন। দর্শক শুনলেন, ব্রিগেডিয়ার দেবাশিস দাস ব্যাখ্যা দিলেন। শুরু করলাম একভাবে, অনেক কিছু অজানা ব্যাপারগুলো জানতে পারলাম। আপনারাও হয়তো অনেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে মনে হয় আর থাকা যাবে না, চলে যেতে হবে। যাদের উপায় নেই একান্ত যাওয়ার, তাদেরকে থাকতেই হতো, যন্ত্রণা ভোগ করতে হতো, কিন্তু নরক হয়ে যাচ্ছিল, পুরো বাংলাটা নরক হয়ে যাচ্ছিল। নতুন সরকারটা এসছে, একদিকে যেমন এইসব করছে, ন্যাশনাল সিকিউরিটির বিষয়টা, বিএসএফকে জমি দেওয়া, যেটা নিয়ে আমরাও অনেকবার চিৎকার করেছি, এবং ওদিক থেকে লোকজন এসে ভিড় জমানো, আমাদের ভাগে ভাগ বসানো, সেটা আটকানোর ক্ষেত্রে যেমন চেষ্টা হচ্ছে বাংলার স্বার্থে, দেশের স্বার্থে, তেমনি আরও সব আমূল পরিবর্তন চেষ্টা হচ্ছে। আজকে প্রথম ক্যাবিনেট বৈঠক, সেখানে অনেকগুলো ঘোষণা হয়েছে। আমি দর্শক এটা নিয়ে একটা প্রোগ্রাম করেছি সকালে, যারা দেখেননি দেখে নেবেন, এবং আরও পরপর সব ব্যবস্থা হবে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি সেই মতো ব্যবস্থা করছেন, ঘোষণাও করছেন। ফলে আমরা অনেক প্রত্যাশা নিয়ে আছি। তার মধ্যে অবশ্যই আমাদের রাজ্যের এই যে অনুপ্রবেশ, সেটাকে আটকানোর ক্ষেত্রে বিএসএফের যে কাজের যে জায়গাটা, সেটা ভালো করার জন্য জমি দেওয়াটা অনেকটা জরুরি ছিল, যেটা নিয়ে অনেক হইচই হয়েছে। এখানকার শাসক যারা ছিল তারা কিছুই দিচ্ছিল না, তার অন্য ধান্দা ছিল নিশ্চয়ই, বুঝতে পারছেন। আমি আর সেসব নিয়ে ব্যাখ্যাতে যাচ্ছি না, কিন্তু আলটিমেট পরিবর্তন যখন হয়েছে, আর যে কথাগুলো ভোটের আগে বলা হয়েছিল পাই টু পাই, সেই সব কাজগুলো কিন্তু করছে নতুন সরকার। এই যে বলছিল না জুমলাবাজ, দেবে না, অমুক তমুক, সব দেখবেন ঘোষণা হচ্ছে। আমার জানতে ইচ্ছে করে, যেমন ব্রিগেডিয়ার দাস বলছেন যে উনি এখন কি করছেন, আমার জানতে ইচ্ছে করে উনি এখন কি বলছেন। যেগুলো আমরা প্রচার মঞ্চে বলতাম ওরা মিথ্যা কথা বলছে, দেবে না দেবে না, তো দিচ্ছে তো। সরকার তো সবে গঠিত হয়েছে, আজকে ফার্স্ট ক্যাবিনেট মিটিং, পুরোদমে আজকে নবান্নে সরকার চালাচ্ছেন, নবান্ন থেকে বসলেন আর কি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তো সবই তো পালন করছেন যা যা বলেছিলেন। তাহলে আসল জুমলাবাজ কারা? যারা এসছে তারা, নাকি আপনার দিনরাত মিথ্যা কথা বলে গেছেন? দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।